আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিজের বাড়ি ভাড়া বাড়িয়ে বিতর্ক, সমালোচনার মুখে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী রুশানারা আলী। গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা, ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের চেষ্টায় পুলিশ। অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের মধ্যে ঐক্য বজায় রাখাই বড় অর্জন বলছেন বিশ্লেষক। সংস্কার ও জুলাই সনদসহ 12 অর্জন জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি, পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা। এবং সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, উষ্ণ প্রকৃতি সবুজে ছেয়ে যাওয়ার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ভাড়া 700 পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি নিজ বাসা থেকে 4 জন ভাড়াটিয়াকে উচ্ছেদসহ বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন গণমাধ্যমে। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন রুশনারা আলী। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। গত বছর অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথলিন গ্রিন ও স্টেপনি আসন থেকে তিনি পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। জানা গেছে, মহানগরীর চান্দনায় এক ব্যক্তির ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। ঘটনাটি মোবাইলে ভিডিও করায় তুহিনকে মসজিদ মার্কেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে কোপায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম জানিয়েছেন, কিছু ফুটেজ ও সূত্র পুলিশের হাতে পৌঁছেছে। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে। সে সাদা শার্ট গায়ে দেওয়া, ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই ধরনের স্যান্ড বাইর করছে। ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে, তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আবার মোবাইল বাইর করছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বছর শুরু করলো অন্তর্বর্তী সরকার। গত বছর এই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে শপথ নেন। তার সরকারকে রাজনৈতিক সরকারের মতো মূল্যায়ন না করা গেলেও রাজনৈতিক বিশ্লেষক কামাল আহমেদ বলেছেন, সরকারের সবচেয়ে বড় অর্জন দেশের মধ্যে ঐক্য বজায় রাখা। তবে সরকারের নেতৃত্বের অযোগ্যতা ও দক্ষতার অভাব রয়েছে বলেও মনে করেন তিনি। তাফহিমুল ইসলামের রিপোর্ট। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের দায়িত্ব নেওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, অর্থনীতিকে গতিশীল এবং মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ সহ বিগত 1 বছরে সরকারের 1 ডজন অর্জনের কথা বলছেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ অবশ্য বলছেন, মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন, সেই উপদেষ্টাদের মধ্যে যোগ্য তৎপর লোক কতজন আছে? অনেকেরই অভিজ্ঞতা নেই, অনেককেই আমরা চিনি না। তারা উদ্বুদ্ধ করতে পারছেন না জনগণকে। তারা তাদের সাথে যে কাজ করে আমলারা, তাদেরকেও যে খুব উদ্বুদ্ধ করতে পারছেন তাও না। সুতরাং সে কারণেই কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কাজ পিছিয়ে যাচ্ছে, আটকে থাকছে। এবং বিশেষ করে সংস্কারের প্রশ্ন যেগুলো এসছে, যে সুপারিশগুলো এসছে, যে পরিবর্তনগুলো মানুষ প্রত্যাশা করে, সেই পরিবর্তনগুলোর ক্ষেত্রে সরকার একেবারেই দৃশ্যমান কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। তার মতে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা জাতীয় ঐক্য। যতটুকু সময় তারা ক্ষমতায় আছে বা নির্বাচন পর্যন্ত ক্ষমতায় আছে, ততক্ষণ পর্যন্ত যে দেশে একটা ঐক্য বজায় রাখতে পেরেছে, সংহতি বজায় রাখতে পেরেছে সমাজে, রাষ্ট্রে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে শেখ হাসিনার বিকল্প নেই বলা হতো, সেটার কারণ বলা হতো যে শেখ হাসিনার পরিবর্তে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। সেই গৃহযুদ্ধ কিন্তু লাগেনি। সুতরাং সেদিক থেকে এটা একটা দেশের যে ঐক্য সংহতি, এটাকে অক্ষুণ্ণ রাখতে পারাটা এতদিন ধরে, বিভিন্ন পক্ষ রাজনৈতিক বিরোধিতায় আছে, প্রতিদ্বন্দ্বিতায় আছে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা সহিংস রূপ নেয়নি। সেদিক থেকে সরকারের একটা বড় অর্জন হচ্ছে স্থিতিশীলতা অর্জনটা। কয়েক দশক ধরে দেশে বিদেশে গণমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা কামাল আহমেদ বলছেন, সরকারের অর্জনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ভাগ নিলেও ব্যর্থতা পুরোপুরি সরকারের উপর চাপিয়ে চাপ সৃষ্টি করছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নবম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই সিদ্ধান্ত জানান। সভায় আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, গণতন্ত্র নিধিত্ব আদেশ ও আরপিও সংশোধন, প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ এবং এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণ ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। যাযাবর মিন্টুর রিপোর্ট। জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময় ঘোষণার পরই ইসিতে শুরু হয় ভোট গ্রহণের তোড়জোড়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি পেয়েছে ইসি। এ নিয়ে বৃহস্পতিবার সভা করেছে ইসি। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউই এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তোর এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব। না, গণমাধ্যমও পারবে না এটা। প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই এবং এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। বেলা 11 থেকে শুরু হয়ে সভা চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। নভেম্বর ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। হুমায়ুন কবির আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। বলতে পারে যে এই বছর আসছে ডিসেম্বরের ভিতরেই মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরেই চলে আসবে না। এখানে কোনো তেমন বাধ্যতা নাই। এখানে পলিটিক্যাল সিকিউরিটি কিছু সেন্সিটিভিটি আছে, যেহেতু উনি একজন প্রধান দলের রাজনৈতিক নেতা, আগামীতে প্রধানমন্ত্রীও হওয়ার চান্স খুব বেশি। স্বাভাবিকভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র খুব সুন ডক্টর ইউনূস সাহেব তো বলছেন যে এখন প্রধান কাজটাই হবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্লাইট নির্দেশনা না মেনে গড়ে ওঠা উঁচু ভবন ভাঙতে রাজুককে চিঠি দেওয়া হবে। চকর মালিথার রিপোর্ট। দায়িত্ব নেওয়ার 1 মাস 3 দিন পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সিভিল এভিয়েশন অথরিটির নতুন চেয়ারম্যান। সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কাজ করতে এসে আপনার মনে হয়েছে আপনার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ হচ্ছে আমি বলবো যে আমি আশা হলো দেখি যে 3rd টার্মিনালটা যদি উদ্বোধন হয় আমরা সবাই খুব খুশি হব, দেশের মানুষ খুশি হবে, সরকারও সর্বাত্মক চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। সুতরাং এইটা যদি একটু ভালোভাবে উদ্বোধন হয় সেইটা। মাইলস্টোন দুর্ঘটনার পর সিভিল এভিয়েশন অথরিটির বাড়তি সতর্কতা বা নজরদারি বাড়ানোর কথা বলেন। সেফটি ওভারসাইটের যে আছে আমরা কিছু ক্রাইটেরিয়া টার্মস কন্ডিশনের মাধ্যমে তাদের কমপ্লাই করার জন্য আমাদের মেকানিজমটা আছে। নিয়ার ফিউচারে বিমানের টেকনিক্যাল গ্লিচটা একটু বেশি হচ্ছে কম্পারেটিভলি। বিমানের ইঞ্জিনিয়ারিং সেকশনেরকেও আমরা বলেছি, তারাও টেক কেয়ার করছে। সংবাদ সম্মেলনে জানানো হয় শিগগিরই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের 12টি উপজেলায় বৃক্ষরোপণ ও বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় মধুপুর গড়সহ প্রতিটি এলাকায় চলছে সবুজায়ন অভিযান। বিশিষ্টজনদের প্রত্যাশা, এমন উদ্যোগে উষ্ণ প্রকৃতি ছেয়ে যাবে সবুজে, রক্ষা হবে পরিবেশের ভারসাম্য। মুসলিম উদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দখলদারদের দৌরাত্ম্য আর নির্বিচারে বৃক্ষ নিধনে হুমকিতে দেশের 3য় বৃহত্তম মধুপুর গড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য। সেই সাথে জলবায়ুর অভিঘাতে খরা আর অতিবৃষ্টিতে নাজেহাল প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা এই যে গাছ লাগাই, একটি গাছের যে অবদান সেটা চিন্তা করার মতো। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেনের যোগান দেয়। ভাবা যায় না যে একটি গাছ শুধু এই একটি কাজই করে না, সে কিন্তু ছায়া দিচ্ছে, ফুল ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, ঔষধি উপকরণ দিচ্ছে, নানা ধরনের প্রাণীর বাসস্থানের ব্যবস্থা করছে। এই ধরিত্রীকে ভালো রাখার জন্য এর চেয়ে আর বেশি কী উপকার হতে পারে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায় এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবে মেতে ওঠে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। গাছের মাধ্যমে বন্য প্রাণীর অস্তিত্ব রক্ষা পায়। গাছ আমাদের জন্য খুবই উপকারী। আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে হলেও গাছপালা রক্ষা করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটি নিয়েই প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইল কাজ করছি। বাংলালিংক এর পাশে থাকতে পেরে বাংলালিংক গর্বিত এবং আনন্দিত, এবং সামনের দিনগুলোতে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে চ্যানেল আইয়ের কোঅপারেশনে আরও আমরা এই প্রোগ্রামের সাথে আপনাদের পাশে থাকব। সবুজের অভিযান এবং জলবায়ু পরিবর্তনে এই বৃক্ষরোপণ আশা করি অনেক কাজে লাগবে। পরিবেশ সুরক্ষার এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই ভূমিকা রাখবে প্রত্যাশা বিশিষ্টজনদের। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত মোকাবেলা করার একমাত্র প্রধানতম এই কার্যক্রম হলো যে বনায়ন করা। এটা সত্যি প্রশংসার দাবি রাখে। প্রকৃত জীবন ক্লাবকে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ। এই কাজের মাধ্যমে আমাদের প্রকৃতি একটা সুন্দরের দিকে যাবে, সবুজে বাংলাদেশ ভরে উঠবে এবং এই সবুজ বাংলাদেশ পরিবেশের দিক দিয়েও অনেক ভারসাম্য রক্ষা করবে। সবুজায়নের এই উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠবে বাংলার প্রাণ প্রকৃতি, প্রত্যাশা সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আর বিরতির পর সাথে যা থাকছে:
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দলের রেকর্ড গড়া 24 ধাপ উন্নতি, যোগ হলো 80 রেটিং পয়েন্ট। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে রক্তের সিঁড়ি বেয়ে নতুন বাংলাদেশ শিরোনামে জুলাই বিপ্লব ফাউন্ডেশন মিডল্যান্ডসের উদ্যোগে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস সহ সমমনা কয়েকটি দলের আয়োজনে আলোচনা সভা হয়েছে। সভায় আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা বিনষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম, ফ্রান্স থেকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান অনলাইনে যুক্ত হয়ে জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। মাওলানা সাইফুদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুস সালাম মাসুম ও ওমর ফারুক টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে রেনেসা কালচারাল গ্রুপ ইসলামী সঙ্গীত পরিবেশন করে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাটে চলতি মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে। দাম ভালো হলে দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে মেহেরপুরে চলছে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মেলায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ রক্ষায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এমন উদ্যোগ পরিকল্পিত বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। এবার খেলার খবর। মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড 24 ধাপে গিয়ে 104 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার র্যাঙ্কিং হালনাগাদে বাংলাদেশই সবচেয়ে বেশি এগিয়েছে, আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। গত জুনে এশিয়ান কাপ বাছাই পর্বে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও 2রা জুলাই 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় বাংলাদেশের মেয়েরা। এতে প্রথমবার ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে নারী ইউরোর বর্তমান রানার্স আপ স্পেন। শীর্ষস্থান হারিয়ে র্যাঙ্কিংয়ের 2 নম্বরে নেমেছে যুক্তরাষ্ট্র। দর্শক, সবশেষ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিজের বাড়ি ভাড়া বাড়িয়ে বিতর্ক সমালোচনার মুখে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী রুশনারা আলী। গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা, ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের চেষ্টায় পুলিশ। অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের মধ্যে ঐক্য বজায় রাখাই বড় অর্জন বলছেন বিশ্লেষক। সংস্কার ও জুলাই সনদ সহ 12 অর্জন জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। উষ্ণ প্রকৃতি সবুজে ছেয়ে যাওয়ার প্রত্যাশা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।